আমি পদ্মজা, পর্ব ১৪। লেখক ইলমা বেহেরোজ। কিছুটা দূরেই রেল স্টেশন। সেখান থেকে হুইসেলের শব্দ ভেসে আসছে। গভীর রাতের ট্রেন ছুটে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে। কাছে কোথাও নেড়ি কুকুরের দল গেউ গেউ করছে। হেমলতা জানালাগুলো বন্ধ করে দিলেন, যাতে কুকুরের ডাকাডাকির আওয়াজে পদ্মজার পড়াশোনার সমস্যা না হয়। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনিয়ে সরে বলল, পরীক্ষা তো পরশু। হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোপা করে বললেন, কাল আর পরশুর মাঝে তো খুব একটা পার্থক্য নেই। পদ্মজা কিছু বলল না। বইয়ের দিকে তাকিয়ে এমন বান ধরল যেন পড়ায় তার ভীষণ একাগ্রতা। হেমলতা চোখ ছোট ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট কামড়াচ্ছেন। তিনি হঠাৎই বললেন, ছাদে যাবি? এমন প্রস্তাবে পদ্মজা ভীষণ অবাক হলো। নাকের পাটা হয়ে গেল লাল। যদিও এই কথায় নাক লাল কেন হলো তা জানা নেই। সে হাঁ করে তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা আবার বললেন, যাবি? পদ্মজা প্রফুল্ল চিত্তে বলল, যাব আম্মা। আকবর হোসেনের বাড়ির নাম সিংহাসন কুঞ্জ। এই অদ্ভুত নামের হেতু ছাদে উঠলেই জানা যায়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে গহীন অন্ধকারে। ছাদের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছেন বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এই সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি নিজেও ২ দিন আগে সিংহাসনটি দেখে খুব অবাক হয়ে আকবর হোসেনের কাছে এইভাবে প্রশ্ন করেছিলেন। তাই আকবর হোসেনের উত্তর পুনরাবৃত্তি করলেন। তোর আকবর কাকার বাবা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। ওনার ইচ্ছা ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন তৈরি করার। শেষ বয়সে এসে নিজের মনের ইচ্ছা পূরণ করেছেন। দিন-রাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যুও হয় এই সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হাঁ করে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সিংহাসনটি। ময়ূর সিংহাসন। ইট সিমেন্টের তৈরি আসনটি যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। অনেক বড়, দৈর্ঘ্য ৫ ফুট বা আরো বেশি হবে। পদ্মজা প্রশ্ন করল, আম্মা, এটা মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো না? হেমলতা বললেন, অনেকটাই তেমন। সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো করে বানানোর স্বপ্নই বোধহয় তিনি দেখতেন। অর্থের জন্য পারেননি। পদ্মজা বিভিন্ন প্রসঙ্গে চলে গেল। অনুরোধ করে বলল, আম্মা, তুমি সিংহাসনে বসো। আমাকে মানাবে না। তুই বস, তোকে রাজরানী লাগবে। তুমি আগে বসো। আম্মা, একটু বসো, একটু। পদ্মজার অনুরোধে হেমলতা সিংহাসনে বসলেন। পদ্মজাকে ডেকে বললেন, তুই আয়, পাশে বস। পদ্মজা এলো না। দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করছিস? বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আর একটু বাকি। কি বাকি? বাঁ পায়ের ওপর ডান পা তুলে রানীদের মতো বসো। হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন। পদ্মজাকে বললেন, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছোড়বান্দা হয়ে বলল, আম্মা বসো, নয়তো আমি কাঁদবো। পদ্মজার ছেলে মানুষই দেখে হেমলতা হাসবেন না রাখবেন ঠাওর করতে পারলেন না। রাতের সৌন্দর্য আর তার মায়াবী রূপকে, প্রতিটি মানুষের ভেতরের কষ্টকে ঠেলে ঠেলে বের করে আনার ক্ষমতা বোধহয় আল্লাহ নিজ হাতে দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত কলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসলেন। পদ্মজার কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়। বুকের ভেতরে ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকোঠায় ভেসে উঠল এক অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার, অসম্ভব সৌন্দর্য। শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে। আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ডাক ঢোল পিটানো হচ্ছে। হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামো শেষ হয়েছে? পদ্মজা জবাব না দিয়ে হেমলতার পাশে এসে বসল। কোলে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে আক্ষেপের স্বরে বলল, আম্মা, তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত।
হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের অন্য কারো মেয়ের সঙ্গে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। তুমি এমন জায়গায় যাওয়ার চেষ্টা করো যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দূর ছাই করেছে তাদের যেন বিবেকে বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে আর অবহেলায় যায় না। তোমার জীবনের অনেকগুলো বছর দুঃখ আর অবহেলাতেই তো গেছে, কিছুই পাওনি। হেমলতা তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে পারলেন না। তিনি দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান আর একাকিত্ব ছাড়া জীবনে কি পেয়েছেন? উত্তরটাও চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বললেন, 3টে মেয়ে পেয়েছি। আমার মেয়েরা আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট। তোরা 2জন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নাই। যখন মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে, তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। গর্বে বুকটা ভরে ওঠে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কাজ করব না। তোমার সম্মান আমাদের জন্য একটুও নষ্ট হতে দেব না। হেমলতা পদ্মজার ডান হাত নিয়ে তার উল্টো পাশে চুমু দিয়ে বললেন, আমি জানি পদ্ম, আমার মেয়েরা কখনো আমার অসম্মান হতে দেবে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখপাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে। হেমলতা বললেন, গায়ের কালো রঙের দোষে সমাজের সঙ্গে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটত। আব্বা শিক্ষিত ছিলেন বলে কালো হয়েও পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। অবশ্য আব্বারও সামর্থ্য ছিল। আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে, সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম তখন বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো, শ্বশুরবাড়িতে তুল কালাম কাণ্ড, বংশের সবাই ফর্সা। বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল, বাড়ি ফিরিল আপা। সমাজের কত কটূক্তি হজম করেছে। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের। আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়, আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে তখন নফল নামাজ রোজা বাড়িয়ে দেই, 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়াও কবুল হয়ে গেল। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন? পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন বুড়োতে এসে থেকেছে। ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অলন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি! সারাক্ষণ তোকে চুমু খেতাম। রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না। মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বাও সারাক্ষণ খুশিতে বাকবাকম করত। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, সেরিটা মানুষ না শিমুল তুলা? হেমলতা থামলেন। তার চোখের তারায় জল ছলছল করছে। পদ্মজা আগ্রহ নিয়ে শুনছিল। সে বলল, তারপর? কেউ বা কারা রটিয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করালো, বাপ মা কালো, মেয়ে এত সুন্দর হয় কি করে? গ্রামের প্রায় সব মানুষই অশিক্ষিত, কুসংস্কারে বিশ্বাসী, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা থামলেন। পদ্মজার মনে হতে থাকে হেমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই তো এত বড় দাগ লেগে যায় না, অন্য কোনো কারণও আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বললেন, আমায় একা করে দিয়ে তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর গড়ে তোকে নিয়ে একা পড়ে রইলাম। তোকে দেখলেই মনে হতো আল্লাহ কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। তোকে দেখে রাখা আর বড় করাটাই জীবনের লক্ষ্য মনে হতে থাকে। নিজেকে শক্ত করে আমি অন্য আমি হয়ে যাই। খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই। তোর সঙ্গে ফুল কুড়ানোর স্বপ্ন দেখে ফুল গাছ লাগাই। যখন তোর 4 বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গাঁথতাম। নিশুতি রাতে পাকা ছাদে জোছনা পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো।
আর 2টা ইচ্ছা বাকি। সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফোঁপাচ্ছে। উৎকণ্ঠা নিয়ে বললেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না। এজন্য কাঁদতে হয়? আমি সব সময় তোর সঙ্গে আছি। কান্না থামা। কি মেয়ে হয়েছে দেখো, কেমন করে কাঁদছে। পদ্ম চুপ, আর না। মারবো এবার পদ্ম। পদ্মজা থামলো, কিন্তু ভেতরের ছটফটানি পীড়া দিচ্ছে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে, ভয় হচ্ছে। আকাশ ভরা তারার দিকে তাকিয়ে একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড়, তাদের কোলাহলে মস্তিষ্ক কেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। মেয়েকে অনেকক্ষণ কথা বলতে না দেখে হেমলতা বললেন, পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা। হেমলতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। আমার পক্ষে 2জন পুরুষকে সামলানো সম্ভব না। তাই মদনের চলে যাবার অপেক্ষা করতে থাকি। এরপর আরেকজন লোক আসে। একটু দূরে সরে যাই, গোয়াল ঘরের পেছনে। মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই। তখন হয়তো আম্মা দেখেছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না। সময় নিয়ে একটা গোপন তথ্য বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠে বসল। মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল তার। দৃষ্টি গেল থমকে। পদ্মজা যাতে নিজেকে সামলিয়ে নিতে পারে সেই সময়টুকু দিতে হেমলতা দূরের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতো ছিলেন? হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ালেন। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হেমলতা সাবধান হয়ে পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল। অচেনা মুখ, হেমলতা আগে কখনো দেখেননি। ছেলেটিও তাদের দেখে বরকে গেল।